প্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা এসএসসি পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের জন্য গত 4 তারিখ থেকে নিয়মিত শ্রেণী শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কোভিড-19 মহামারীর কারণে আমরা তোমাদের সাথে যে পরিস্থিতি সভা করে প্রথম দিন থেকেই নিয়মিত ক্লাস শুরু করি, সেটা করতে পারিনি। তাই আমরা প্রথম দিন থেকেই অনলাইনের মাধ্যমে শ্রেণী শিক্ষা কার্যক্রম শুরু করেছি। সেই মোতাবেক রুটিন অনুসারে আজ আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। তাই প্রথমে আমি তোমাদের সাথে পরিচিত হচ্ছি। আমার নাম সুরেশ চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মোংলা, বাগেরহাট। আমি তোমাদের নিয়মিত রুটিন অনুসারে পদার্থবিজ্ঞান ক্লাস নেব। তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং আমার মেসেঞ্জার আইডির সঙ্গে এবং জুম অ্যাপের আইডির সঙ্গে সংযুক্ত থেকে আমার নিয়মিত ক্লাসগুলো ফলো করবে। তোমরা যারা দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের অনেককে আমি মেসেঞ্জারে অ্যাড করেছি আর তাদের জুম অ্যাপের আইডিও বলে দিয়েছি। আর যারা বাকি আছো তারাও অতি সত্বর যোগ হও এবং আমার নিয়মিত ক্লাসগুলো ফলো করো। আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টর জিনিসটা কি তোমরা এসএসসিতে আগে শিখে এসেছো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞাটা, কিন্তু এই ভেক্টর নিয়ে যে ব্যাপক আলোচনা আছে সেটা তোমরা জানো না, যেহেতু তোমাদের এসএসসি লেভেলের বইতে ছিল না। তাই আমাদের একটা অধ্যায়ই পুরো ভেক্টরের উপরেই আছে। তাই আগে আমরা জানি যে ভেক্টর রাশিটা কি এবং স্কেলার রাশিটা কি। আগে আমরা বলি স্কেলার রাশি। স্কেলার রাশি হলো যে ভৌত রাশির শুধু মান আছে, অর্থাৎ যে ভৌত রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন হয় না, সেই সকল রাশিকে আমরা বলি স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, সময়, ভর ইত্যাদি স্কেলার রাশি। দৈর্ঘ্য একটা নির্দিষ্ট মান আছে, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার বা 10 মিটার, যাই হোক, তার জন্য কোনো দিকের প্রয়োজন নেই, তাই দৈর্ঘ্য একটা স্কেলার রাশি। সময় এত মিনিট, এত সেকেন্ড, এত ঘন্টায়, এরকম কিছু আছে যার জন্য কোনো দিকের প্রয়োজন নাই। ভর, কোনো বস্তুর ভর বললে আমরা বুঝি ওই বস্তুর ভিতরে কতটুকু পদার্থ আছে, শুধু সেইটাই বুঝি, ওর জন্যই কোনো দিকের প্রয়োজন নাই। তাই এ সকল রাশি স্কেলার রাশি। এছাড়াও আরো অনেক রাশি আছে স্কেলার রাশি। আমরা এবার আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি? যে সকল ভৌত রাশিকে প্রকাশ করতে হলে তার মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন বল একটি ভেক্টর রাশি। বল একটি ভেক্টর রাশি। এই বলকে প্রকাশ করি, মনে করো এফ দিয়ে আমরা প্রকাশ করি। বল ইংরেজি ফোর্স, তাই এফ দিয়ে আমরা প্রকাশ করি। কোনো বস্তুর উপর এই বলটা যদি আমি প্রয়োগ করি, এর উপরে এফ বল প্রয়োগ করলে বস্তুটা এদিকে গতিশীল হবে। গতিশীল যদি না হয় তাহলে বস্তুর উপর প্রয়োগ হলো এদিকে। আমরা তাহলে এইখানে যে বলটা প্রয়োগ করলাম এর একটা নির্দিষ্ট মান আছে, 2 নিউটন, 1 নিউটন, 5 নিউটন, যাই হোক একটা মান আছে, এবং কোন দিকে বল প্রয়োগ করেছি। এইটা যদি আমার দিকটা পূর্ব দিক হয় তাহলে আমি বলবো এই বস্তুকে পূর্ব দিকে আমি বল প্রয়োগটা করেছি, তাহলে এই বলের দিক হলো পূর্ব দিকে। তাই বল একটা ভেক্টর রাশি। যেমন বেগ একটা ভেক্টর রাশি। বেগ ওর নির্দিষ্ট যেমন মান আছে, কোন দিকে বেগ, কোনো বস্তু গতিশীল হলে তার যে বেগটা কোন দিকে সে দিক আছে। এরকম বেগ, সরণ, ত্বরণ ইত্যাদি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা কিভাবে প্রকাশ করি? আমরা একটা লেটার লিখি, অক্ষর লিখে তার মাথার উপর তীর চিহ্ন দিই। আমরা অহরহ রাস্তাঘাটে দেখি অনেক নেম প্লেটে, রাস্তার পরে নেম প্লেট দেওয়া, অথচ লেখা আছে এখানে ফটো স্টার, এখানে হোটেল, কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে এরকম একটা। তা দেখে আমরা বুঝি এই নেম প্লেটটা যেখানেই থাকুক না কেন
তীর চিহ্নের দিকে, সেই নেম প্লেটের থেকে সেই দিকেই সেই হোটেলটা আছে বা সেই ফটোস্ট্যাটের দোকানটা আছে, তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দিক বোঝা আসছে। সেই জন্য দিক রাশিকেও প্রকাশ করার জন্য এই অক্ষরের মাথার উপরে তীর চিহ্ন ব্যবহার করি। আমরা শুধু তীর চিহ্ন নিয়ে, শুধু তীর চিহ্ন নয়, শুধু দাগ দিয়েও কখনো কখনো আমরা ভেক্টর রাশি প্রকাশ করি, নিচে দাগ দিয়েও প্রকাশ করি, কখনো কখনো বোল্ড লেটার অর্থাৎ মোটা হরফে অক্ষর দিয়ে কখনো কখনো আমরা বলি এটা ভেক্টর রাশি। তা আমরা সচরাচর এই প্রতীকটা আমরা ব্যবহার করি ভেক্টর রাশির ক্ষেত্রে। এবার আমরা যদি চিত্রের সাহায্যে বোঝাতে চাই তাহলে আমরা কিভাবে আঁকাই, একটা লম্বা রেখা আঁকি, সেই রেখার প্রান্তে তীর চিহ্ন দিই, তীর চিহ্ন দিয়ে বলি এটা ভেক্টর। এর একটা মান আছে, মনে করো এই ভেক্টরটাকে পি দিয়ে প্রকাশ করলাম, এটা পি ভেক্টর। এর এই প্রান্তের নাম এ, এই প্রান্তের নাম দিলাম বি। তাহলে এ বি একটা ভেক্টর রাশি যার নাম দিয়েছি পি, একে এইভাবে প্রকাশ করতে পারি, পি ভেক্টর সমান এ বি ভেক্টর, এভাবে আমরা লিখতে পারি। এর মান হলো এই যখন এইভাবে প্রকাশ করি এর দৈর্ঘ্য কতটুকু আছে, এর দৈর্ঘ্য দিয়ে এর মান বোঝানো হয় এবং দিক বোঝানো হয় কোথায়, এ থেকে বি এর দিকে। অর্থাৎ এখানে মান এবং দিক দুটোই আছে, তাই এটাকে আমরা বলি ভেক্টর। এখন এই ভেক্টরের এই যে বিন্দু থেকে আমরা শুরু করেছি এর একটা নাম আছে, এইটাকে বলি আমরা আদি বিন্দু বা পাদবিন্দু বা শুরু বিন্দু। এটাকে আদি বিন্দু বা পাদবিন্দু বা শুরু বিন্দু বলি, ইনিশিয়াল পয়েন্ট। আর এইটাকে বলি আমরা টার্মিনাল পয়েন্ট বা প্রান্ত বিন্দু বা শীর্ষবিন্দু। তাহলে আমাদের একটা ভেক্টরের আদি বিন্দু বা শুরু বিন্দু আছে, শীর্ষবিন্দু বা শেষ বিন্দু বা টার্মিনাল পয়েন্ট আছে। তাই আমাদের ভেক্টরের আদি বিন্দু আছে, শীর্ষবিন্দু আছে। এবার আমরা এই বিভিন্ন রকমের ভেক্টর আছে, এই ভেক্টর নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আসা যাক স্বাধীন ভেক্টর। বিভিন্ন ধরনের ভেক্টর আছে, তার মধ্যে একটা ভেক্টর হলো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছে মতো নির্ধারণ করা যায়। যেমন একটু আগে বললাম একটা ভেক্টর আছে, এটা পাদবিন্দু। এই পাদবিন্দুটা এইখানে দিয়ে শুরু হলো, এখানে মনে করে এই বিন্দুতে পাদবিন্দু, এটি এ বিন্দুতে না, এখানে একটা বি বিন্দু লাগে, এখান থেকে শুরু হয়ে এদিকে হতে পারে, এখান থেকে এদিকে হতে পারে। তাহলে এই ভেক্টরগুলোর পাদবিন্দু কোনো নির্দিষ্ট যে এখানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এইরকম যে সকল ভেক্টর আছে তাদেরকে আমরা বলি স্বাধীন ভেক্টর। এবার আসা যাক সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর হলো যার পাদবিন্দু ইচ্ছা মতো বসানো যায় না, যে সে যেখান থেকে শুরু সেখান থেকে শুরু হলো তা হবে না, ওর একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু যদি হয় তাহলে আমরা তাকে বলি সীমাবদ্ধ ভেক্টর। মনে করে এই ভেক্টরটার পাদবিন্দু এইখানে, মনে করে একটা অক্ষ বানালাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ বানায় আমরা এর মূল বিন্দু থেকেই এই ভেক্টরটা শুরু, অর্থাৎ পাদবিন্দু এই মূল বিন্দুতেই আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে পাদবিন্দু আছে। এই ধরনের ভেক্টরকে আমরা বলি সীমাবদ্ধ ভেক্টর। এবার আসা যাক সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে আমরা বলি সদৃশ ভেক্টর। যেমন এই একটা ভেক্টর আছে এ ভেক্টর, এদিকে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে সি ভেক্টর, এরা সব একই দিকে ক্রিয়াশীল, এদেরকে আমরা বলি সদৃশ ভেক্টর। আর যদি বলি বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর হলো দুটো ভেক্টরের দিক যদি বিপরীত দিকে হয়, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এরা পরস্পর বিপরীত দিকে, এ ধরনের ভেক্টরকে আমরা বলি বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর। এবার আসুক সমান ভেক্টর। সমান ভেক্টর, দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং দিক যদি একই দিকে হয়, একটা ভেক্টর একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের মান সমান, এই ভেক্টর দুটোর মান সমান এবং দিকও একই দিকে। আমি যদি এইদিকে এ আর এদিকে বি দিই,
এ থেকে বির দিকেই দুটোই আছে, দুটোর দৈর্ঘ্য সমান আছে, তখন এই ভেক্টর দুটোকে আমরা বলছি সমান ভেক্টর। এইটাকে যখন বলছি এ ভেক্টর, এটাকে যদি বলি বি ভেক্টর, তখন এ ভেক্টর সমান বি ভেক্টর, দুটোকে আমরা বলি সমান ভেক্টর, মান এবং দিক একই হবে। এই গেল আমার সমান ভেক্টর। এইবার আসুক বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, দুটো সমান ভেক্টর কিন্তু দিক সম্পূর্ণ বিপরীত, মান দুটো সমান কিন্তু দিক বিপরীত, এ ধরনের ভেক্টরকে আমরা বলি বিপরীত ভেক্টর, বা একেবারে ঋণাত্মক ভেক্টরও আমরা বলি। ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর বলি আমরা। যে ভেক্টরের দুটো ভেক্টরের একটার মান যা আর একটার মানও তাই, কিন্তু দিক সম্পূর্ণ বিপরীত দিকে, এটার দিকে এই দিকে, এটার দিকে এই দিকে, এরকম বিপরীত দিকে হতে একে আমরা বলি বিপরীত ভেক্টর। এবার আসুক সমরেখ ভেক্টর। সমরেখ, সমরেখ ভেক্টর, সমরেখ মানে একই রেখা বরাবর বলা যায়। মনে করো এই একটা ভেক্টর, একই রেখা বরাবর একটা ভেক্টর, এগুলোকে সব সমরেখ ভেক্টর বলি। এটাও আমাদের সমরেখ ভেক্টর, একই দিকে। একাধিক ভেক্টরের দিক যদি একই দিকে থাকে তাহলে আমরা তাদেরকে বলি সমরেখ ভেক্টর। এবার সমতলীয় ভেক্টর। সমতলীয়, সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টরটা হলো কতগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাহলে আমরা বলি সমতলীয় ভেক্টর। মনে করো এখানে এই তলে আছে, এই বোর্ডের তলে একটা ভেক্টর, একটা ভেক্টর, একটা ভেক্টর, সবগুলো একই তলে অবস্থান করছে। এখন এগুলো সব একই তলে আমরা কি করে বুঝছি? এর পাদবিন্দু, শীর্ষবিন্দু, পাদবিন্দু, শীর্ষবিন্দু সবগুলো এই বোর্ডের তলে টাচ করেই আছে, তাই আমরা কে বলি সব সমতুল্য ভেক্টর। যদি এখান থেকে একটা ভেক্টর, এখান থেকে আমি যদি উপরের দিকে এদিকে আসতো, এরকম যদি কোনো ভেক্টরটা আসতো যে এখান থেকে এরকমই, যদি এখান থেকে এরকম উপরের দিক চলে গেল একটা ভেক্টর, তাহলে এর পাদবিন্দু বোর্ড টাচ করে আছে কিন্তু শীর্ষবিন্দু টাচ করে নেই, অর্থাৎ এই বোর্ডটা যে তলে সে তলে এটি অবস্থান করছে না। তাই যে সকল ভেক্টরগুলো একই তলে অবস্থান করছে সেই ভেক্টরগুলোকে আমরা বলি সমতুলীয় ভেক্টর। এবার আসা যাক নাল ভেক্টর। নাল ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলি নাল ভেক্টর। যেমন একটা ভেক্টর এই ভেক্টরের এর মান শূন্য, এর মান হলো শূন্য, তখন এই ভেক্টরটাকে আমরা বলবো নাল ভেক্টর। এখন আমরা এই ভেক্টরের মান প্রকাশের ব্যাপারটা একটু জেনে রাখা ভালো, যে এই ভেক্টরের মান আমরা কিভাবে প্রকাশ করি। এই একটা ভেক্টর, এর মানকে প্রকাশ করার জন্য এই ভেক্টরের মানকে আমরা শুধু এ দিয়েই প্রকাশ করি। এটা শুরুতে আমাদের জানা দরকার ছিল। যাই হোক, এর মান হলো একে অনেক সময় আমরা এই ভেক্টর চিহ্ন দিয়ে দুই পাশে দাগ দিয়ে, অর্থাৎ মডুলাস চিহ্ন দিয়ে, এইটা দিয়ে আমরা শুধু মান বোঝাতে চেয়েছি। দুই পাশে দাগ দেওয়া মানে মডুলাস চিহ্ন, এই মডুলাস চিহ্নের অর্থ হলো এর মান। তাই এ ভেক্টরের মানকে শুধু অর্থাৎ ভেক্টর চিহ্ন বাদ দিয়ে বা ভেক্টর চিহ্ন দেওয়ার পর দুই পাশে মডুলাস চিহ্ন দাগ দিয়ে, দুই পাশে মডুলাসের দাগ দিয়ে আমরা প্রকাশ করি। এটা হলো এর মান। যদি বি ভেক্টর হয় তাহলে তার মান হয় শুধু বি, নাই বি ভেক্টর দিয়ে তারে এইভাবে আমরা বোঝাতে চাই, এটা হলো বি ভেক্টরের মান। তাহলে আমরা এখানে দেখো এটা তাহলে মান বোঝাচ্ছি, এটা সব মান বোঝাচ্ছি, তাহলে এটা আবার কিন্তু স্কেলার, এখানে এটা স্কেলার হয়ে গেল, এখানে আমরা কিন্তু মান বোঝাচ্ছি। তাহলে আমাদের নাল ভেক্টর হলো যে সকল ভেক্টরের মান শূন্য, অর্থাৎ এইখানে এ ভেক্টর, এই এ ভেক্টরের মান ইকুয়াল 0, এইভাবে লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি।
এইভাবে বা এইভাবে লিখতে পারি। এটা 0, তখন আমরা একে বলি নাল ভেক্টর। আর এরপরে আছে সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর যে ভেক্টরের মান 0 নয়, অর্থাৎ এ ভেক্টর, এই এ ভেক্টর এর মান, এই এ ভেক্টরের মান a is not equal to 0 বা এইটা is not equal to 0, অর্থাৎ এর মান 0 নয়, তখন এই ভেক্টরটাকে বলি আমরা সঠিক ভেক্টর। এবার আসা যাক একক ভেক্টর। একক ভেক্টর যে ভেক্টরের মান একক, অর্থাৎ এক একক, তাকে আমরা বলি একক ভেক্টর। মনে করো এখানে একটা ভেক্টরকে আমি চিত্র দিয়ে আঁকাচ্ছি, এই একটা ভেক্টর, এই ভেক্টরটা নাম দিলাম এ ভেক্টর। এই এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান 5, মনে করি এর মান 5। এখন এই ভেক্টরটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি, 1 2 3 4 5, এবং প্রত্যেকটা ভাগ করে তীর চিহ্ন দিয়ে দিলাম আলাদা আলাদা করে, তাহলে আমাদের একটা ভেক্টর 5টা ভাগ করে দিলাম। 5টা ভাগ করে দিলে এর যে প্রত্যেকটা ভেক্টর হলো, এই প্রত্যেকটা ভেক্টর মান হলো এক একক। যেহেতু এই পুরোটা মান 5, তাহলে এর এই এক ভাগের মান হলো 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, এই 5টা মিলেই তো আমাদের 5। তাহলে 5 ভাগের 1 ভাগের মান হলো 1। তাহলে এই যে ভেক্টরটুকু আমি পেয়ে গেলাম, এইটুকুর মান 1 একক, অর্থাৎ এইটাকে আমরা বলি একক ভেক্টর। তাহলে আমরা একক ভেক্টর কি করে পেয়ে যাচ্ছি? কোন ভেক্টরকে তার মান দিয়ে, যেহেতু 5 ভাগে ভাগ করেছি, তাহলে মান 5, তাহলে সেই মান দিয়ে ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাই। আর এই একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা ছোট হাতের লেটার ব্যবহার করি, অর্থাৎ ছোট হাতের এ দিয়ে তার উপরে টুপি চিহ্ন বা হ্যাট চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। এই চিহ্নটা হলো একক ভেক্টরের চিহ্ন। এটাও ভেক্টর চিহ্ন, কিন্তু এটা একক ভেক্টরের চিহ্ন। তাই আমরা এ ভেক্টরের একক ভেক্টরকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করি। ঠিক সেরকম বি ভেক্টর যদি থাকে, তার যদি একক ভেক্টর বের করি, তাহলে ছোট হাতের বি দিয়ে ক্যাপ চিহ্ন দিয়ে, এভাবে আমরা একক ভেক্টর প্রকাশ করি। তাহলে আমাদের একক ভেক্টরের সংজ্ঞাটা এরকম হবে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে, দেখো এখানে যেগুলো পাওয়া গেছে সবগুলো দিক একই দিকে, এই 5 ভাগ করছি সবগুলো দিক একই দিকে। তাই কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, তাহলে সেই ভেক্টর দিকেই একক ভেক্টর পাওয়া যায়। এখানে আরেকটা কথা একান্তই দরকার, সেটা হলো এই ভেক্টরের মান যা হবে তাই দিয়ে ভাগ করো, কিন্তু এই ভেক্টরের মান 0 হলে হবে না। তাই সংজ্ঞায় বলা হয়েছে কোনো ভেক্টরের মান যদি 0 না হয়, তখন তাকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। কিন্তু যদি মান 0 হতো, 0 হলে আমাদের এই এ ভেক্টরকে যখন 5 দিয়ে ভাগ করলাম, তখন আমাদের ওই একক ভেক্টর পাওয়া গেল, এইটা পাওয়া গেল। কিন্তু এই মানটা 5 না হয়ে যদি আমাদের এটা 0 হয়, 0 দিয়ে আমরা কোনো কিছুকে ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত হয়ে যাই, ইনফিনিটি লিখি, অসংজ্ঞায়িত। সেই জন্যই এটা হবে না আমাদের। সেই জন্য সংজ্ঞায় বলা আছে যে ভেক্টরের মান 0 নয়, সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর পাওয়া যায়। এই হলো আমাদের একক ভেক্টর। এবার আসা যাক একক ভেক্টরের পর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বললে আমরা নামের সাথেই কিন্তু সংজ্ঞাটা জড়িত আছে। যে ভেক্টরকে আমরা কোনো কিছুর অবস্থান প্রকাশের জন্য ব্যবহার করতেছি, অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয়। মনে করো একটা প্রসঙ্গ কাঠামো এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে আমি একটা প্রসঙ্গ কাঠামো বানালাম, যার মূল বিন্দু এখানে ও। এই ও বিন্দুর সাপেক্ষে আমি কোনো বিন্দুর অবস্থান, মনে করো এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দুর অবস্থান ও বিন্দুর সাপেক্ষে নির্দেশ করতে হলে আমরা ও পি একটা ভেক্টর অঙ্কন করি, এবং এর পাদবিন্দু মূল বিন্দুতে আর শীর্ষবিন্দু পি বিন্দুতে। এই যে ও পি ভেক্টরটা হলো, এই ও পি ভেক্টরের শীর্ষেই তো পি বিন্দু অবস্থিত। তাহলে পি বিন্দুর অবস্থান আমরা নির্দেশ করতেছি যে এই ভেক্টরটা দ্বারা বলতে পারি যে এই ভেক্টরের শীর্ষবিন্দুতে পি বিন্দু অবস্থিত।
তাই আমরা এই ভেক্টরকে আমরা বলি অবস্থান ভেক্টর। যদি আমি মাঠের ভিতরে একটা ঢিল ছুড়ে দিই বা একটা মার্বেল ছুড়ে দিই, ঘাটের ভিতরে পড়লে আমরা যদি চোখ বন্ধ করে দিয়ে বলি যে আমার মার্বেলটা আনতে হবে, তো আমরা কি তার অবস্থান খুঁজে পাবো? পাবো না। এখন যদি একটা লম্বা একটা বাঁশ রেখে দিয়ে বাঁশের প্রান্তে মার্বেলটা রেখেও যদি কাউকে চোখ বেঁধে দেওয়া হয়, তাহলে সে বাঁশটা পেয়ে গেলে বাঁশ বরাবর গিয়ে প্রান্তে যে মাথায় হাত দিলে ওকে কিন্তু সে মার্বেলটা পাবে। তাহলে আমাদের ওইখানে ওই বাঁশটা কিন্তু নির্দেশ করছে আমাদের ওই মার্বেলটার অবস্থান। ঠিক এইখানে এই ভেক্টরটাও এই পি বিন্দুর অবস্থান নির্দেশ করছে। তাই আমরা বলতে পারি এই ও পি ভেক্টরটা একটা অবস্থান ভেক্টর, যা ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করছে। তাই আমরা একে বলতে পারি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের আর একটা নাম হলো রেডিয়াস ভেক্টর, তাই তাকে আমরা আর দ্বারা সূচিত করি। আর হলো রেডিয়াস ভেক্টর। তাহলে এখানে আর ইকুয়াল ও পি, তাহলে ও পি ভেক্টরটা হলো রেডিয়াস ভেক্টর বা অবস্থান ভেক্টর। এবার আসা যাক অবস্থান ভেক্টর পর বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর কি? একটা ভেক্টর আর একটা ভেক্টরের বিপরীত, অর্থাৎ তার মানটা হলো বিপরীত। মনে করো এ ভেক্টরটা মনে করো 10i, আই একক ভেক্টর, তার সাথে একটা স্কেলার রাশি গুণ আকার থাকলে এটা একটা ভেক্টর রাশি, তাই এ সমান 10i ভেক্টর। মনে করি বি সমান আর একটা ভেক্টর, সেইটা যদি 1/10 হয় তার মান আই, তাহলে আমরা দেখা যাচ্ছে এই বি ভেক্টরের মানটা কিন্তু 1/10। এটা একক ভেক্টর, এক ভেক্টর মান 1, যেহেতু ক্যাপ চিহ্ন এটা এক ভেক্টর, তাহলে এর মানটা হলো 1/10 আর এর মানটা হলো 10। তাহলে এই ভেক্টরের বিপরীত হলো এই ভেক্টরের মান। এই ভেক্টরের মান যেটা, এই ভেক্টরের মান তার বিপরীত। তাই এই ভেক্টরকে বলা হচ্ছে এর বিপ্রতীপ ভেক্টর। অর্থাৎ একটা ভেক্টরের মান অপরটির যদি বিপরীত সংখ্যা হয়, তাহলে আমরা তাকে বলি বিপ্রতীপ ভেক্টর। আর একটা আছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। আমরা আয়ত একক ভেক্টর বললে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি। আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা অক্ষ আছে যেটা তোমরা এসএসসিতে শিখেছো কিনা জানি না, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষের ভিতরে কোণ হলো 90 ডিগ্রি। আর একটা অক্ষ আছে সেটা হলো জেড অক্ষ। সেই জেড অক্ষটা এখান থেকে এই দিকে সরাসরি লম্ব, উপরের দিকে আমার বোর্ডের সাথে লম্ব, অর্থাৎ এর সাথে এক্স এর 90 ডিগ্রি, এর সাথে ওয়াই এর 90 ডিগ্রি, ওয়াই এর সাথে এক্স এর 90 ডিগ্রি, এইটাকে আমরা বলি জেড অক্ষ। তা এখানে বোর্ডের এখানে তো আঁকানো সম্ভব না, তাই আমরা এটাকে এই কর্নার বরাবর টেনে দিয়ে বলি এটা জেড অক্ষ। তাহলে আমাদের এই কোণটা কত হবে? এই কোণটাও আমাদের 90 ডিগ্রি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। চিত্রে দেখা যাচ্ছে 90-র চেয়ে বড়, কিন্তু এই রেখাটা বাস্তবে কিন্তু এইখানে না, এই রেখাটা কিন্তু বাস্তবে এইখানে না, এই রেখাটা এখানে বাস্তবে না। আমাদের এই রেখাটা বাস্তবে আছে এখান থেকে সরাসরি উপরের দিকে, এই দিকে উপরের দিকে। এখন এই উপরের দিকে থাকাতে আমরা এইটাকে আঁকানো যায় না, এখানে উপরের দিকে যখন ছিল দেখো তখন বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি, আর এটাকে এখানে আঁকাচ্ছি বিধায় এটা কিন্তু 90 ডিগ্রি, কিন্তু বাস্তবে দেখতে মনে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। অতএব এটা আমাদের 90 ডিগ্রি আছে এই জেড অক্ষটা। তা এই যে তিনটে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটে অক্ষই তোমাদের লাগবে। এই তিনটে অক্ষ, প্রত্যেক অক্ষ বরাবর যদি আমি একক পরিমাণে ভেক্টর নিই, এই দিকে একক পরিমাণে নিলাম, এই দিকে একক পরিমাণ নিলাম, এই দিকে একক পরিমাণ নিলাম। এখন এই এক্স অক্ষের দিকে যে একক পরিমাণ যে ভেক্টরটা নিই, সেই একক ভেক্টরটাকে আমরা আই দ্বারা ডিনোট করি, আই, এবং মাথায় ক্যাপ চিহ্ন দিই, টুপি চিহ্ন। এই দিকে ওয়াই অক্ষের দিকে জে, আর জেড অক্ষের দিকে কি,
এই তিনটে অক্ষর আমরা ব্যবহার করি। তাহলে আমরা এই ভেক্টরের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে আই, তখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বুঝবো, জে হলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে হলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এই যে তিনটে একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে, এবং এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সবই ধনাত্মক দিকে। এক্স অক্ষের ঋণাত্মক দিক আছে উল্টা দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক আছে তার উল্টা দিকে, জেড অক্ষের তার বিপরীত দিকে আছে। কিন্তু এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের ধনাত্মক দিকে যে তিনটে একক ভেক্টর আমরা কল্পনা করেছি আই, জে, কে, এই তিনটেকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে আমরা এই আয়ত একক ভেক্টর সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমরা তাহলে বিভিন্ন ভেক্টর সংক্রান্ত ব্যাপারে আমরা জানতে পারলাম। সাথে আমরা আর একটু যোগ করে দিই যে ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ ও বিয়োগটা কেমন, এটাও আজকে একটু ধারণা করি। ভেক্টরের যোগ ও বিয়োগ। এখন ভেক্টর রাশির ক্ষেত্রে যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে কিন্তু এটা যোগ বিয়োগ করা যায় না। যেমন মনে করে এই একটা ভেক্টর আছে পি ভেক্টর, আর একটা ভেক্টর এর দিক আছে এই দিকে, আর একটা ভেক্টর মনে করে এখানে এটা আছে কিউ ভেক্টর, এটার দিক আলাদা, এর মানও আলাদা, এর একটা মান আছে দিক আছে, এর একটা মান আছে দিক আছে আলাদা। এখন এই ভেক্টর দুটোকে যদি যোগ করতে হয় তাহলে আমরা কিভাবে যোগ করি? প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু সংযোগ দিয়ে দিই। তাহলে আমাদের এর দুটোর ভেক্টরের প্রত্যেকের দিক ঠিক রেখে, তা মনে করে পি ভেক্টর এখানে ঠিক আছে, কিউ ভেক্টরটা যদি এর সাথে সংযোগ দিই কিন্তু দিক ঠিক রাখবো, এই দিক ঠিক রাখার জন্য আমরা এখান থেকে এইভাবে দিয়ে দিলাম, এইটার দৈর্ঘ্য যায়, এটা দৈর্ঘ্য তাই দিক একই দিকে আছে, তাহলে এর সাথে সংযোগ হয়ে গেল। তা এই ভেক্টরটা হলো আমাদের কিউ ভেক্টর। তাহলে আমরা পির সাথে কিউ ভেক্টর সংযোগ দিয়ে দিলাম, অর্থাৎ যোগ করে দিলাম। যোগ করে দিলে আমরা রেজাল্টটা কি পেয়ে গেলাম? তাহলে আমাদের এখন সংযোগ করার পরে পাদবিন্দুটা এই, আর শীর্ষ যে পেয়ে গেলাম এইটি একই সঙ্গে সংযুক্ত। তাহলে এই পাদবিন্দু আর শীর্ষবিন্দুর সংযোগ রেখা যেটা হলো সেটা হলো এইটি একটা ভেক্টর। এইটাকে আমরা বলছি এই দুটোর যোগফলের ভেক্টর। তো এই দুটোর যোগফল ভেক্টর ইংরেজিতে বলি আমরা রেজাল্টেন্ট ভেক্টর, বাংলায় বলি একে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর জিনিসটা হলো দুই বা ততোধিক ভেক্টরের সমষ্টিকে বলি লব্ধি ভেক্টর। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর সমষ্টি করি বা যোগ করি, যোগ করার পরে যে ভেক্টরটা পাই তাকে আমরা বলি লব্ধি ভেক্টর। তো এখানে আমাদের এই ভেক্টরটা হলো লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর ইংরেজি রেজাল্টেন্ট ভেক্টর, তাই আমরা আর দ্বারা ডিনোট করি। তাহলে আর হলো লব্ধি ভেক্টর। তাহলে আমরা যদি গাণিতিকভাবে লিখতে যাই তাহলে লিখব আর সমান পি প্লাস কিউ। এটা হলো আমাদের দুটো ভেক্টরের যোগফল। এখন যদি আমাদের বলতো কিউ যোগ পি করতে হবে, তাও আমাদের একই রকম হতো, কিন্তু চিত্র কিরকম হতো? তাহলে আমরা আগে কিউটাকে আঁকাবো, এই কিউ, আর পিটা যেখানে আছে এখান থেকে এই দিকে দিলাম পি, এইটা পি। তাহলে সংযোগ দিলে আমাদের এখান থেকে এইটা এই পর্যন্ত হলো এইটাই আমাদের লব্ধি ভেক্টর হলো আর এখানে কিউ প্লাস পি, কিউ আর পির যোগফল হলো এইটা। তাহলে আর সমান পি প্লাস কিউ বা আর সমান কিউ প্লাস পি একই কথা। অতএব আমাদের এইভাবে আমরা ভেক্টর যোগ করি। আর যদি আমাদের বিয়োগ করতে হয়, বিয়োগটাও এক ধরনের যোগ, তাহলে আমরা দেখি কি করা যায়। আমরা যখন সংজ্ঞা শিখেছি তখন আমরা ঋণাত্মক ভেক্টর শিখেছি। এই ভেক্টরটা যদি আমাদের পি ভেক্টর হয় আর এই ভেক্টরটার দিক যদি এই দিকে হয় উল্টা দিকে, এইটাকে আমরা মাইনাস পি বলতে পারি, যেহেতু মান একই, দিক বিপরীত দিকে। বিপরীত দিক হলে আমরা ঋণাত্মক বুঝি, তাই তার আগে একটা মাইনাস চিহ্ন দিতে পারি। তাই এইটার মান সমান দিক উল্টা, যার জন্য এইটা যদি পি হয় এইটা মাইনাস পি। তাহলে আমাদের এখানে সংযোগের ক্ষেত্রে যেমন পি ভেক্টর আর এইটা ছিল কিউ ভেক্টর। এখন এইটা যদি কিউ ভেক্টর হয় তাহলে তার কাছে কাছে আমরা যদি এরকম আঁকানো হয় তাহলে এইটাকে মাইনাস কিউ ভেক্টর আমরা বলতে পারি। এটা পি ভেক্টর, এটা কিউ, এটা মাইনাস কিউ ভেক্টর। ও সরি, এটার দিক উল্টা দিকে, এটার দিক উল্টা দিকে হবে। এটা হলো মাইনাস কিউ ভেক্টর, যেহেতু মান একই, দিক বিপরীত দিকে। এখন এটাকে আমরা সংযোগ দিই, আমরা যোগের সূত্র অনুসারে করি। তাহলে এই পি আর এই মাইনাস কিউটা হলো এখান থেকে এই দিকে, তাহলে এর
পাদবিন্দু আর এর শীর্ষবিন্দু সংযোগ দিলে এখানে এটা এখান থেকে এইরকমই আসবে। এইটা হলো আমাদের মাইনাস কিউ। তাহলে আমাদের লব্ধি কি এসে দাঁড়ালো? এই যে পাদবিন্দু আর এই শীর্ষবিন্দু, এইটা এখান থেকে যদি সংযোগ দিই, এইটা হলো আমাদের লব্ধি আর। তাহলে এই আরটা হলো এই পি আর এই মাইনাস কিউর যোগফল, অর্থাৎ আর ইকুয়াল পি প্লাস মাইনাস কিউ ইকুয়াল পি মাইনাস কিউ, অর্থাৎ পি আর কিউর বিয়োগফল হয়ে গেল। এটাও এক ধরনের যোগ, কিন্তু ঋণাত্মক চিহ্ন দিচ্ছে দিক উল্টার জন্য। তাই যোগ বিয়োগ একই নিয়মেই আমাদের করতে হয়, শুধু ঋণাত্মক চিহ্ন জন্য মাইনাসটা আসে, দিক উল্টার জন্য মাইনাস আসে। এইভাবেই আমরা ভেক্টরের যোগ এবং বিয়োগ করি। আজ তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা আমাদের দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদেরকে অনেককে আমি আমার মেসেঞ্জার আইডির সঙ্গে সংযোগ দিয়েছি। আর যারা সংযোগ এখনো পাওনি তারা তাড়াতাড়ি সংযোগ পেয়ে যাবে, এবং এই সংযোগ দিয়ে আমি নিয়মিতভাবে তোমাদের মেসেঞ্জারের মাধ্যমে পড়া আদান প্রদান করব। এবং তোমাদের কোনো সমস্যা থাকলে, কিছু জানার থাকলে মেসেঞ্জারে লিখে আমাকে জানাবা। আমি যতদূর পারি তোমাদের সমস্ত সমস্যার সমাধান, শুধু এই অধ্যায় নিয়ে না, পদার্থবিজ্ঞানের যে কোনো অধ্যায়, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের সমস্যা মনে করলে তোমরা আমার মেসেঞ্জারে লিখে জানাবে। আমি যতদূর পারি তোমাদের পদার্থবিজ্ঞান সংক্রান্ত প্রশ্নের সমস্যার সমাধান করে দেব। আর আমার জুম আইডি আছে, সেখানেও আমি মেসেঞ্জারে তোমাদের আইডি নাম্বার এবং পাসপোর্ট দিয়ে দেবো। সেখানেও তোমরা, আমি টাইম ওখানে বলে দেবো যে কখন আমি জুমে থাকবো, তোমরা সেইভাবে আমার সাথে জুমে যোগাযোগ করেও জুমের ক্লাসও করতে পারবে। আর এই যে ভিডিও ক্লাস করছি, এইভাবে ভিডিও ক্লাসও নিয়মিত আমি আমাদের কলেজের ইউটিউব, দিগরাজ ডিগ্রি কলেজ এই নামের ইউটিউবে আমরা সবাই প্রতিনিয়ত আপলোড করছি। তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে। এছাড়া জঠর বোর্ডের অনলাইন ক্লাসরুম, সেখানেও সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গার টিচাররা যার যার বোর্ডের আন্ডারে তারা সেই অনলাইন ক্লাসের ওখানে ক্লাসরুমে ক্লাস আপলোড করছে। তোমরা সবাই সেখান থেকেও যে কোনো ক্লাস প্রয়োজন মতো দেখতে পারো, ডাউনলোড করে নিতেও পারবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।